আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে বিষয় সমাজকর্ম প্রথম পত্র, শ্রেণী দ্বাদশ, অধ্যায় ৭। লেকচার শিরোনাম সামাজিক নীতি, পরিকল্পনা এবং সমাজকর্ম। অন্যান্য ক্লাসের ধারাবাহিকতায় আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি রিজওয়ানা রহমান, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, পুবাইল আদর্শ কলেজের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, চলো দেখি আজকের পাঠ। আজকের পাঠে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো একটু লক্ষ্য করো। পরিকল্পনার ধারণা, পরিকল্পনার বৈশিষ্ট্য, পরিকল্পনার শ্রেণীবিভাগ, সামাজিক পরিকল্পনা, বাজেট, পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মসূচি, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মসূচি, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মসূচি, চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মসূচি, পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মসূচি, প্রেক্ষিত পরিকল্পনা। সেই সাথে সামাজিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সমাজকর্মী ভূমিকা বা অবদান নিয়েও আমরা আলোচনা করব। শুরুতেই আমরা আলোচনা করছি পরিকল্পনার ধারণা। পরিকল্পনার ধারণা বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটু লক্ষ্য করি। পরিকল্পনা হচ্ছে পূর্ব চিন্তার ধারাবাহিক প্রক্রিয়া বা প্রয়োগ। মনীষী অটো হুইবার্গ এর মতে প্ল্যানিং ইজ দ্য সিস্টেমেটিক অ্যাপ্লিকেশন অফ ফরথট, অর্থাৎ পরিকল্পনা হচ্ছে পূর্ব চিন্তার ধারাবাহিক প্রয়োগ। এইচপি ট্যাকার এর মতে, এইচপি ট্যাকার বলেছেন প্ল্যানিং ইজ দ্য কনসিয়াস অ্যান্ড deliberated guidance of thinking so as to create logical means of achieving agreed upon goals, অর্থাৎ পরিকল্পনা হচ্ছে চিন্তা ভাবনার সচেতন ও সুবিবেচিত নির্দেশনা, যাতে স্বীকৃত লক্ষ্য অর্জনে যৌক্তিক উপায় সৃষ্টি করা হয়। প্রিয় শিক্ষার্থী, পরিকল্পনা হচ্ছে এমন একটি বিষয় যে চিন্তা ভাবনা তা এমন হবে যেন সচেতন ও সুবিবেচিত নির্দেশনা থাকে, যাতে স্বীকৃত কোনো লক্ষ্য অর্জনে যৌক্তিক উপায় সৃষ্টি করা যায়, সেটাই হচ্ছে পরিকল্পনা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি তিনটি স্থিরচিত্র।
এবং এই ৩ টি স্থিরচিত্রে কি দেওয়া আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে প্ল্যান কথাটি লিখা আছে। ৩ টি স্থিরচিত্রেই লিখা আছে PLAN এর অর্থ হচ্ছে পরিকল্পনা। আমরা সকলেই সেটি জানি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিগুলো বা এই স্থিরচিত্রগুলো আমি এখানে কেন নিয়েছি? এখানে উদাহরণস্বরূপ আমি এই স্থিরচিত্রগুলো নিয়েছি। কারণ হচ্ছে যে এই যে ৩ টি ছবি, এর প্রত্যেকটি ছবিই কিন্তু প্ল্যান নিয়েই বিষয়টি এখানে দেখানো হয়েছে। আর ১ম যে স্থিরচিত্রটি আমরা দেখতে পাচ্ছি, এটিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি সে কি সিঁড়ি বেয়ে, বেয়ে উঠছে। এতে করে আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি বা কোনো জনগণ বা কোনো লোকসংখ্যা তার নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যে সুচিন্তিত বা সুবিবেচিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তাই হচ্ছে প্ল্যান। একজন ব্যক্তি তার লক্ষ্য অর্জনের জন্য বা তার গোল অর্জনের জন্য সে কি করে বিভিন্ন ধরনের পন্থা বা উপায় অবলম্বন করে। সেই বিষয়টি আমরা এখানে তুলে ধরেছি। আমরা দেখতে পাচ্ছি যে লোকটি সিঁড়ি বেয়ে তার গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছে। তাহলে আমরা এটা কিন্তু পরিকল্পনারই একটি বিষয় এবং এই নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যে পরিকল্পনা বা যে ভাবনা বা যে চিন্তা করে থাকে একজন ব্যক্তি বা দল বা সমষ্টি, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। আবার দ্বিতীয় স্থিরচিত্রে আমরা দেখতে পাচ্ছি PLAN, এখানে ৪ জন লোকের প্রতিকৃতি ছবি। সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দটি রয়েছে এবং এই শব্দটি দ্বারা বোঝা যাচ্ছে যে একটা নির্দিষ্ট গ্রুপ ওয়ার্ডে যদি কোনো কাজ করা হয় বা সেই কাজের যদি নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে বা টার্গেট থাকে বা সেই দলের যদি কোনো নির্দিষ্ট টার্গেট থাকে, সেই টার্গেটটা ফুলফিল করার জন্য বা সেই লক্ষ্যভুক্ত দলের যে উদ্দেশ্য থাকে সে উদ্দেশ্য অর্জনের জন্য বা লক্ষ্য অর্জনের জন্য কিন্তু এই পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই বিষয়টি আমরা এখানে তুলে ধরেছি যে কয়েকজন লোক সম্মিলিতভাবে পরিকল্পনা করছে বা সুচিন্তিতভাবে চিন্তা মধ্য দিয়ে কিভাবে তাদের লক্ষ্যটা অর্জন করা যায় সে বিষয়ে কাজ করে থাকে। আর এই বিষয়টি কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। আবার তৃতীয় একটি স্থিরচিত্র দেখতে পাচ্ছি, এখানেও ঠিক একই কথা লেখা আছে যে PLAN। তো এই PLAN প্ল্যান আমরা জানি যে পরিকল্পনা, এখানেও একটা স্থিরচিত্র রয়েছে এবং এই স্থিরচিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারছি বা দেখতে পারছি যে এটি কোনো কার্য সম্পাদনের আগে যে পূর্ব চিন্তা করা হয় বা পূর্বেই কোনো কাজ সম্পাদনের পূর্বেই যে বিষয়গুলো বা কি ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে সেগুলো নিয়ে যে ভাবনা বা চিন্তা করা হয় সেগুলোই হচ্ছে প্ল্যান বা সেই বিষয়টি হচ্ছে পরিকল্পনা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা উদাহরণস্বরূপ বিষয়টি তোমাদের সামনে তুলে ধরেছি। নেক্সট নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে পরিকল্পনার বৈশিষ্ট্য। তো আমরা এখানে পরিকল্পনার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। তো পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা যদি বলতে চাই তাহলে প্রথমেই আমরা বলতে পারি যে সুনির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্য ভিত্তিক। পরিকল্পনার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি সুনির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্য ভিত্তিক, যার মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। সম্পদের সাথে সামঞ্জস্য বিধান। সম্পদের সাথে কি করতে হয়? সামঞ্জস্য বিধান করতে হয় এবং সম্পদের সাথে সামঞ্জস্য বিধানের মধ্য দিয়েই কিন্তু পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক। আমরা
3 নম্বরে দেখতে পাচ্ছি অভিজ্ঞতা ও তথ্যভিত্তি। পরিকল্পনাটা এমন হতে হবে যেন সেটা পূর্ব অভিজ্ঞতা থেকে বিভিন্ন ভাবে জ্ঞান বা দক্ষতা অর্জন করে কাজটি সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করা যায়। সেই সাথে এম যে পরিকল্পনা গ্রহণ করা হবে বা যে অভিজ্ঞতাটা গ্রহণ করা হবে সেই অভিজ্ঞতাটাও যেন কি তথ্যভিত্তিক হয়, তথ্য সমৃদ্ধ হয়। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে পরিকল্পনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আবশ্যক। পরিকল্পনায় কি থাকতে হবে? পরিকল্পনায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অবশ্যই আবশ্যক। কারণ একটি রাষ্ট্রে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করা হবে সেটা কিন্তু রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হতে হবে এবং রাষ্ট্র কর্তৃক গৃহীত হয়ে থাকে এবং সমাজে মানুষের প্রয়োজনে বিভিন্ন ধরনের পরিকল্পনা রাষ্ট্র গ্রহণ করে থাকে এবং সেই পরিকল্পনাটাকে কার্যকর করার জন্য বা সর্বজন স্বীকৃত বা গৃহীত হওয়ার জন্য কিন্তু পরিকল্পনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার আবশ্যক অত্যন্ত জরুরি। পরিকল্পনা একটি কাজের পূর্ব প্রস্তুতি এবং ভবিষ্যৎ কাজের পূর্ব ধারণা। পরিকল্পনাটাকে আমরা বলতে পারি একটি কাজের পূর্ব প্রস্তুতি এবং ভবিষ্যতে কাজের কি ধরনের কাজ হবে সেই কাজের একটি পূর্ব ধারণাই কিন্তু পরিকল্পনা। উপায় বা কৌশল অবলম্বন। তো পরিকল্পনার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উপায় বা কৌশল অবলম্বন। উপায় বা কৌশল অবলম্বনের মাধ্যমেই কিন্তু পরিকল্পনা সঠিকভাবে গ্রহণ করা সম্ভব। যে একটি পরিকল্পনা আ সঠিকভাবে গ্রহণ করতে গেলে বা যে কার্যক্রমটা থাকবে সেটাকে সঠিক উদ্দেশ্য লক্ষ্য অর্জনের জন্য যে পরিকল্পনাটা গ্রহণ করা হয় তার জন্য কিছু সুনির্দিষ্ট উপায় বা কৌশল অবলম্বন অবশ্যই করতে হবে। সেই উপায় বা কৌশল অবলম্বনের মাধ্যমে পরিকল্পনাটা সঠিকভাবে গ্রহণ করা যায়। নেক্সট নেক্সট আমরা বলতে পারি পরিকল্পনার শ্রেণীবিভাগ। এখন আমরা আলোচনা করছি পরিকল্পনার শ্রেণীবিভাগ। এখন পরিকল্পনা যে শ্রেণীবিভাগটা রয়েছে সেই শ্রেণীবিভাগ আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ তোমাদের সামনে তুলে ধরেছি। আর বিস্তারিত তোমরা তোমাদের টেক্সট বই থেকে এগুলো দেখে নিবে প্রিয় শিক্ষার্থীরা। তো প্রথমে আমরা এখানে যে বিষয়টা তুলে ধরেছি সেটি হচ্ছে সময়ের ব্যাপকতার ভিত্তিতে সময়ের ব্যাপকতার ভিত্তিতে পরিকল্পনার শ্রেণীবিভাগ আমরা এখানে পেয়েছি যে স্বল্প মেয়াদী বার্ষিক পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। স্বল্প মেয়াদী বার্ষিক পরিকল্পনা একটি অন্যতম শ্রেণী বিভাগ বলা যায়। মধ্যমেয়াদী আবার রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এগুলো হচ্ছে পরিকল্পনার শ্রেণীবিভাগ। আবার আঞ্চলিক প্রসারতার ভিত্তিতে, আঞ্চলিক প্রসারতার ভিত্তিতেও কিন্তু পরিকল্পনার শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। সেখানে আঞ্চলিক পরিকল্পনা, জাতীয় পরিকল্পনা, আন্তর্জাতিক পরিকল্পনা আমরা এখানে ৩ টি ভাগেই বিভক্ত করা বিষয়টি এখানে তোমাদের সামনে দেখিয়েছি যে আঞ্চলিক পরিকল্পনা রয়েছে সেটি হচ্ছে আঞ্চলিক প্রসারতার ভিত্তিতে। আবার জাতীয় ভাবে যে ধরনের পরিকল্পনা গুলো গ্রহণ করা হয় সেগুলো হচ্ছে জাতীয় পরিকল্পনা। আন্তর্জাতিক পরিকল্পনা হচ্ছে যেগুলো আন্তর্জাতিকভাবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে বিভিন্ন রাষ্ট্র স একসাথে সম্মিলিতভাবে যে পরিকল্পনাগুলো আন্তর্জাতিকভাবে গ্রহণ করে থাকে সেগুলো হচ্ছে আন্তর্জাতিক পরিকল্পনা। নেক্সট নেক্সট আমি বলতে চাই তোমাদের যে সামাজিক পরিকল্পনা কি। আমরা এতক্ষণ পরিকল্পনা কি, পরিকল্পনার বৈশিষ্ট্য, পরিকল্পনার শ্রেণীবিভাগ তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখন একটু লক্ষ্য করো, এখন আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সামাজিক পরিকল্পনা। তো সামাজিক পরিকল্পনাটা কি? সামাজিক পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই সামাজিক পরিকল্পনার সমাজকর্ম অভিধানের সংজ্ঞা অনুযায়ী সামাজিক পরিকল্পনা সম্বন্ধে কি বলা হয়েছে আমরা সেটি একটু লক্ষ্য করি। তো সোশ্যাল প্ল্যানিং ইজ সিস্টেমেটিক্যালি procedures to achieve
predetermined types of socio-economic structure and to manage social change rationality. তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ এই সংজ্ঞার আলোকে কি বলা হয়েছে, সামাজিক পরিকল্পনা হচ্ছে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আর্থসামাজিক কাঠামো গঠন ও যুক্তিসম্মত সামাজিক পরিবর্তন সাধনের সুশৃঙ্খল প্রক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটু লক্ষ্য করি যে সামাজিক পরিকল্পনাটা হচ্ছে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোর মাধ্যমে গঠিত এবং সেটা কি যুক্তিসম্মত সামাজিক পরিবর্তন সাধনের সুশৃঙ্খল প্রক্রিয়াটাই হচ্ছে সামাজিক পরিকল্পনা। আর আমরা জানি যে সমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীল সমাজের জন্য প্রতিনিয়তই কিন্তু সামাজিক পরিকল্পনার স্টেপগুলো কি করা হচ্ছে, সমাজের মানুষের প্রয়োজনেই পরিবর্তন করার প্রয়োজনীয়তা অনুভব করতে হয়েছে। তো সমাজবিজ্ঞানী কিম্বল ইয়াং বলেন, সামাজিক পরিকল্পনা এমন একটি কর্মসূচি যার নির্দিষ্ট লক্ষ্য বা মনোভাবের লক্ষ্যের বিশেষ দিকে সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন। তো সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন, এটা সামাজিক পরিকল্পনার এমন একটি কর্মসূচি বা এমন একটি কার্যক্রম যার নির্দিষ্ট একটি কি থাকে, একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে বা মনোভাবের লক্ষ্যের বিশেষ দিকে সামাজিক এবং সাংস্কৃতিক ব্যাপক একটি পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা এখন যে বিষয়টি তোমাদের পড়াবো সেটি হচ্ছে বাজেট। তোমরা বাজেট সম্পর্কে সবাই মোটামুটি জানো এবং তোমাদের বাজেট সম্পর্কে বেশ ধারণা আছে আমি মনে করি। এরপরও যেহেতু আমাদের একটা লেসন, সেহেতু আমাদের এটা কিছু আলোচনা করতে হচ্ছে। তো একটু লক্ষ্য করো যে বাজেটটা তাহলে কি, বাজেট সম্পর্কে আমরা একটু জেনে নেই। প্রথমেই আমরা একটু দেখে নেই যে বাজেটটা আসলে কি। বাজেট হচ্ছে আয় ও ব্যয়ের প্রাথমিক অনুমোদনের দলিলপত্র। তো রেনি স্টোন বলেন, বাজেট হচ্ছে সরকারি আয় ও ব্যয়ের প্রাথমিক অনুমোদনের দলিলপত্র। এটা হচ্ছে কি সরকারিভাবে সরকার কর্তৃক, রাষ্ট্র কর্তৃক এটা কি অনুমোদিত এবং এটা একটা দলিলপত্র, আয় ও ব্যয়ের প্রাথমিক অনুমোদনের দলিলপত্র। এবং প্রফেসর জে এফ ডু বলেন, বাজেট শব্দটির মূল অর্থ হচ্ছে একটি নির্দিষ্ট মেয়াদের আর্থিক পরিকল্পনা। তাহলে আমরা বাজেট সম্পর্কে একটু ক্লিয়ার হয়ে ধারণাটা নেই যে বাজেট শব্দটির মূল বিষয়টা কি, মূল থটটা কি, বা এই বাজেটটা আসলে কি বা বাজেটটা কেন গ্রহণ করা হয়। এই বাজেট শব্দটা হচ্ছে একটি নির্দিষ্ট মেয়াদের আর্থিক পরিকল্পনা। আমরা লক্ষ্য করছি বা লক্ষ্য করি বা জানি যে প্রতি বছরই কিন্তু বাজেট প্রণয়ন করা হয় এবং সেটা বছর এক এক বছরের জন্য কিন্তু সেই বাজেটটা গ্রহণ করে থাকে এবং আবার পরবর্তী বছর কিন্তু আবার সেই বাজেটটা কি করা হয়, আবার আবার গ্রহণ করা হয়ে থাকে। তাহলে এই বিষয়টি হচ্ছে যে নির্দিষ্ট মেয়াদের জন্য আর্থিক পরিকল্পনা। এই বাজেটটা হচ্ছে অর্থনৈতিক একটি পরিকল্পনা, সম্পূর্ণটা অর্থনৈতিক বিষয় এবং এটি একটি আর্থিক পরিকল্পনা। তো বাজেটের প্রকারভেদ কি, এই বাজেটের প্রকারভেদের বিষয়টা এখানে আমি তোমাদের কে সামনে এনেছি বা তোমরা একটু লক্ষ্য করো যে বাজেটের প্রকারভেদে আমরা প্রথমেই বলতে পারি যে ভারসাম্য ভিত্তিক বাজেট, প্রকারভেদ অনুসারে আবার কি হয়ে থাকে, ভারসাম্য ভিত্তিক হয়ে থাকে। আবার ভারসাম্যহীন রয়েছে বাজেট, ভারসাম্য ভিত্তিক ও ভারসাম্যহীন। আবার রাজস্ব বাজেট, উন্নয়ন বাজেট, সংশোধনী বাজেট, আর্থিক বাজেট, গবেষণা বাজেট, কার্যভিত্তিক। সেখানে কার্যভিত্তিক বাজেটের মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী বাজেট,
মধ্যমেয়াদী বাজেট, স্বল্পমেয়াদী বাজেট, চলতি বাজেট। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের বাজেটের প্রকারভেদ। তাহলে তোমরা এগুলো একটু বিস্তারিত দেখে নিবে। এবং এখানে আমরা আরো একটি স্থিরচিত্র নিয়েছি তোমাদের বুঝার সুবিধার্থে। বাজেটের একটি স্থিরচিত্র আমরা এখানে নিয়েছি এবং এই বাজেটের যে প্রকারভেদ গুলো রয়েছে, এই প্রকারভেদ এই অনুসারে কিন্তু বাজেট গুলো হয়ে থাকে। অনেক সময় বাজেট ভারসাম্য ভিত্তিকও হয়, আবার ভারসাম্যহীনও হয়। আবার রাজস্ব বাজেট থাকে, এর মধ্যে উন্নয়ন বাজেট থাকে, সংশোধনী বাজেট থাকে, আর্থিক বাজেট থাকে, গবেষণা সংক্রান্ত বাজেট থাকে, কার্যভিত্তিক বাজেট থাকে। এর সমন্বয়ে কিন্তু বাজেট গ্রহণ করা হয়ে থাকে। এখন আমি যে বিষয়টি তোমাদের বলছি সেটি হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা। আমরা কিন্তু এই পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা সবাই জানি এবং এটা সম্বন্ধে আমাদের একটু ধারণা নিতে হবে, কারণ এই পঞ্চবার্ষিক পরিকল্পনাটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। তাহলে আমরা একটু লক্ষ্য করে নিই যে এই পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো কিভাবে, মানে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত হয়েছে সেটা আমরা একটু জেনে নিই। প্রথমে আমরা জেনে নিব প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছে কত সালে? 1973 থেকে 78। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে 1978 থেকে 80। দ্বিতীয় দ্বিবার্ষিক পরিকল্পনা হচ্ছে 1978 থেকে 1980। আবার দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে 1980 থেকে 85। তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে 1985 থেকে 90। চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে 1990 থেকে 95। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে 1997 থেকে 2002। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে 2011 থেকে 2015। তাহলে তোমরা একটু লক্ষ্য করো যে এই যে আমাদের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই সালগুলো তোমরা একটু গুরুত্ব সহকারে দেখে নিও। এগুলো থেকে পরীক্ষায় অনেক সময় কি তোমাদের নৈর্ব্যক্তিকে থাকে, এগুলো একটু ভালো করে পড়ো। কিংবা পঞ্চবার্ষিক পরিকল্পনা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, এটা তোমাদের প্রত্যেকের জানা জরুরি। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট এখন আমরা জানবো যে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন কর্মসূচিগুলো। এখন আমরা প্রথমে এখানে দিয়েছি যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার কর্মসূচি। তো প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার কর্মসূচি আমরা যদি এখানে বলতে যাই, তাহলে আমরা বলতে পারি যে দুস্থ শিশু ও মহিলাদের পুনর্বাসন। দুস্থ শিশু ও মহিলাদের পুনর্বাসন করা হয়ে থাকে। দৈহিক বিকলাঙ্গদের কল্যাণ। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার একটি অন্যতম কর্মসূচি হচ্ছে কি? সমাজ সেবা কার্যক্রম। যুব কল্যাণ, যুবদের কল্যাণ নার্থে কিন্তু পঞ্চম পঞ্চবার্ষিকী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। চিকিৎসা সমাজকর্ম, এর মধ্যে রয়েছে চিকিৎসা সমাজকর্ম। সরকারি অনুদানও রয়েছে। আবার সংশোধনমূলক কার্যক্রম প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার একটি অন্যতম কর্মসূচি। নেক্সট, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মসূচির মধ্যে রয়েছে মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন তথা একটি রাষ্ট্রের মানব সম্পদকে উন্নয়ন করতে হলে বা একটি রাষ্ট্রের মানব সম্পদ উন্নয়ন হলে সেই রাষ্ট্র অবশ্যই একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে, এটাই স্বাভাবিক। এবং দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মসূচির মধ্যে একটি অন্যতম কর্মসূচি মানব সম্পদ উন্নয়ন। গ্রামীণ সমাজসেবা, গ্রামীণ সমাজসেবা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা আরো একটি অন্যতম কর্মসূচি। শহর সমাজসেবা, শহর সমাজসেবা শহরের জনগোষ্ঠীকে বিভিন্নভাবে এই দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার কর্মসূচির মাধ্যমে কিন্তু বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। শিশু কল্যাণ, শিশুদের কল্যাণার্থে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। স্বেচ্ছাসেবী কর্মসূচি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি অন্যতম পরিকল্পনা হচ্ছে স্বেচ্ছাসেবামূলক কর্মসূচি গ্রহণ করা। ববগুড়ে কেন্দ্র স্থাপন, ববগুড়োদের জন্য কেন্দ্র স্থাপন। সমাজ কল্যাণ খাত, বিভিন্নভাবে সমাজ সেবামূলক কার্য সম্পাদন করার জন্য সমাজ কল্যাণ খাত দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার কর্মসূচি
কর্মসূচির মধ্যে একটি কর্মসূচি সংশোধনমূলক কার্যক্রম। সংশোধনমূলক কার্যক্রমও রয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মসূচির মধ্যে। আমরা নেক্সট দেখতে পাচ্ছি তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কর্মসূচির মধ্যে রয়েছে গ্রামীণ সমষ্টি উন্নয়ন কর্মসূচি। গ্রামীণ সমষ্টি উন্নয়ন কর্মসূচির মধ্যে রয়েছে যে গ্রামীণ নারী তথা গ্রামীণ জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েই কিন্তু এই বিষয়টি আলোচনা পর্যালোচনা করা হয়ে থাকে এবং শিশু কল্যাণ কার্যক্রম, শিশুদের কল্যাণার্থে যে ধরনের কার্যক্রমগুলো গ্রহণ করা হয় সেগুলো এর আওতাভুক্ত। দৈহিক ও মানসিক পঙ্গুদের কল্যাণ, দৈহিক ও মানসিক পঙ্গুদের কল্যাণের ক্ষেত্রেও কিন্তু এই তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মসূচিতে রয়েছে। বহুমূত্র রোগীদের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, বহুমূত্র রোগীদের চিকিৎসা ও পুনর্বাসন এর বিষয়টিও এই তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মসূচির মধ্যে রয়েছে। এতিম ও প্রতিবন্ধীদের পুনর্বাসন, এতিম ও প্রতিবন্ধীদের পুনর্বাসনের বিষয়টিও এই তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মসূচি। যুব উন্নয়ন কর্মসূচি, যুবকদের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। স্বেচ্ছাসেবী সংস্থাকে উৎসাহিত করা, বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক সংস্থাকে উৎসাহিত করার ক্ষেত্রে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে থাকে। নেক্সট হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মসূচি। শহর ও গ্রামীণ সমষ্টি উন্নয়নের কার্যক্রম রয়েছে এই চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মসূচির মধ্যে। শহর এবং গ্রামীণ জনগোষ্ঠীকে কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে বিভিন্ন সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করা যায় কিংবা বিভিন্নভাবে শহর ও গ্রামীণ জনসমষ্টিকে সচেতন করে গড়ে তোলা যায়, সেই বিষয়ে কিন্তু চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। দৈহিক ও মানসিক প্রতিবন্ধী কল্যাণ, দৈহিক ও মানসিক প্রতিবন্ধী কল্যাণার্থে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে থাকে। শিশু কল্যাণ কার্যক্রম, শিশুদের কল্যাণার্থে বিভিন্ন ধরনের কার্যক্রম চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করে। অপরাধ সংশোধন কার্যক্রম, অপরাধ সংশোধন কার্যক্রম হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা একটি অন্যতম কর্মসূচি। বয়স্ক সেবা কার্যক্রম, বয়স্ক সেবা কার্যক্রমের ক্ষেত্রেও কিন্তু চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। চিকিৎসা সমাজকর্ম কর্মসূচি, চিকিৎসা সমাজকর্ম কর্মসূচির মাধ্যমে সমাজে সমস্যাগ্রস্তদের কিন্তু বিভিন্নভাবে সেবা প্রদান করা হয়ে থাকে। স্বেচ্ছাসেবী পুনর্বাসন কার্যক্রম, স্বেচ্ছাসেবী পুনর্বাসন কার্যক্রম হচ্ছে একটি অন্যতম কর্মসূচি চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার ক্ষেত্রে। নেক্সট, পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মসূচির মধ্যে রয়েছে অপরাধী ও অবহেলিত তরুণদের জন্য কল্যাণমূলক সেবা। মাদকাসক্তের জন্য পুনর্বাসন কর্মসূচি গ্রহণ, মাদকাসক্তদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করে থাকে। ভিক্ষুক ও দুস্থদের জন্য সেবামূলক কার্যক্রম, ভিক্ষুক ও সুস্থদের জন্য সেবামূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। সামাজিক কল্যাণ কল্পে এনজিওদের সহায়তা করা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কর্মসূচির মধ্যে সামাজিক কল্যাণ কল্পে এনজিওদের সহায়তা করে থাকে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কর্মসূচির মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু হচ্ছে, এটি একটি অন্যতম কর্মসূচি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট একটু লক্ষ্য করি প্রেক্ষিত পরিকল্পনা। প্রেক্ষিত পরিকল্পনা কি? প্রেক্ষিত পরিকল্পনা হচ্ছে 2010 থেকে 2021। আমরা শুরুতে একটু লক্ষ্য করি যে সরকার 2021 আলোকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন, সুনির্দিষ্ট কি করে থাকে? লক্ষ্য অর্জন করে থাকে। জনসাধারণের আশা আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতির দীর্ঘমেয়াদী উন্নয়ন দর্শন ও স্বপ্ন প্রতিফলন করা হয়েছে। তৃতীয় নাম্বার আমরা দেখতে পাচ্ছি উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন। জনগণের উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন কিভাবে করা যায় তা হচ্ছে প্রেক্ষিত পরিকল্পনার একটি অন্যতম বিষয়। 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করা। প্রেক্ষিত পরিকল্পনা আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 2021 সালের মধ্য
আয়ের বাংলা 2021 সালের মধ্য বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করা, দারিদ্র সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করবে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের প্রেক্ষিত পরিকল্পনার একটি অন্যতম বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সর্বশেষ যে বিষয়টি তোমাদের সামনে তুলে নিচ্ছি সেটি হচ্ছে সামাজিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা বা অবদান। সামাজিক পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নের ক্ষেত্রে একজন সমাজকর্মী ব্যাপকভাবে ভূমিকা বা অবদান রেখে থাকে। আমরা শুরুতেই বলতে চাই যে অনুভূত চাহিদা ও উপাদান সমূহ চিহ্নিত কর। প্রত্যেকটি মানুষ তথা জনগণের কিছু চাহিদা রয়েছে, কিছু অনুভূত চাহিদা রয়েছে। সেই চাহিদাগুলো ও উপাদানসমূহ চিহ্নিত করে সেগুলো সমাধান করা, তথ্য উপাত্ত সংগ্রহ। বিভিন্ন ভাবে একজন সমাজকর্মী বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে সঠিকভাবে সেই সমস্যার সমাধান দিতে পারে। জ্ঞান ও দক্ষতা প্রয়োগ। সামাজিক পরিকল্পনার ক্ষেত্রে একজন সমাজকর্মীর সঠিক জ্ঞান ও দক্ষতা প্রয়োগের মাধ্যমে ব্যাপকভাবে সমাজে ভূমিকা পালন করতে পারে সামাজিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে। পরিকল্পনা বিশ্লেষণ, গবেষণা, অনুধ্যান ও ফলাফল বিশ্লেষণ। সামাজিক পরিকল্পনার ক্ষেত্রে একজন সমাজকর্মী পরিকল্পনা বিশ্লেষণ, গবেষণা, অনুদান ও ফলাফল বিশ্লেষণ করে থাকে। খসড়া পরিকল্পনার প্রভাব প্রস্তুতকরণ। বিভিন্নভাবে খসড়া পরিকল্পনার প্রস্তাব প্রস্তুতকরণ করে থাকে একজন সমাজকর্মী, ব্যাপকভাবে অবদান রাখে সামাজিক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে। আবার আমরা আরো দেখি যে বিকল্প পরিকল্পনা প্রস্তুতকরণ। একজন সমাজকর্মী কিন্তু সে কি করতে পারে, সে বিকল্প পরিকল্পনা প্রস্তুতকরণের মাধ্যমে কিন্তু সামাজিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ চিহ্নিতকরণ ও পরামর্শ প্রদান। সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ চিহ্নিতকরণ ও পরামর্শ প্রদানের মাধ্যমে সামাজিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা ও অবদান ব্যাপক রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়গুলো আজকে আমি তোমাদের পড়ালাম বা তোমরা জেনেছ। এছাড়াও যদি আজকে যে বিষয়গুলো তোমাদের পড়িয়েছি সেগুলো নিয়ে তোমাদের আরো কোনো কোশ্চেন থাকে তাহলে আমার ইমেল করে জানাবে। আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিব। এবং তোমরা বাসায় এই অনলাইন ক্লাসগুলো নিয়মিত অনুশীলন করবে। আর যেগুলো আমি আজকে ক্লাসে এখানে উপস্থাপন করেছি এর কোনো অংশ যদি বাকি থাকে বা কোনো অংশ যদি মনে করো যে এখানে দেওয়া হয়নি, সেগুলো তোমরা বই থেকে, টেক্সট বই থেকে দেখে নিবে। আর এখানে আমি যে বিষয়গুলো তুলে এনেছি সেগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে এনেছি, ইম্পর্টেন্ট বিষয়গুলোই তুলে এনেছি। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো তোমরা টেক্সট বই থেকে, সমাজকর্মের টেক্সট বই থেকে দেখে নিবে এবং এগুলো অনুশীলন করবে। আর আমি বলতে চাই যে তোমরা নিয়মিত এই পড়াশোনাগুলো করো, তাহলে দেখবে একটা সময় এগুলো সবই কি হয়ে গেছে, পড়াগুলো কমপ্লিট হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমার এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকো। আর আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো সেই প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ।